হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কেল। আশা করছি সবাই খুব ভালো আছো। সবার প্রিপারেশন ভীষণ ভালো যাচ্ছে। তো জিকে নিয়ে তোমাদের একটা চাপা ভয় দেখছি সবার মধ্যেই কাজ করছে যে জিকে কোথা থেকে আসবে। জিকের যদি তোমরা একটু ট্রেন্ড দেখো, সেটা শুধু এনএম জেএনএম পরীক্ষা না, যেকোনো পরীক্ষাতে তোমরা যদি একটু ট্রেন্ড দেখো দেখবে ওই কয়েকটা পার্ট থেকেই বেশি বেশি জিকে কিন্তু আসে। ঠিক আছে? ফিজিক্যাল যে পার্ট আমাদের জিওগ্রাফি, সেই জায়গাটা যদি একটু পড়ে রাখো, পর্বতগুলো, নদীগুলো, কোথায় কোন গিরিপথ আছে এইগুলো। এছাড়াও ইতিহাস থেকে বিভিন্ন ফেমাস যে যুদ্ধ, কোন রাজা তাতে পরাজিত, কোন রাজা তাতে মানে জিতেছিল সেইগুলো। তারপরে ধরো স্ট্যাটিক জিকে থেকে কোথায় কোন সেতু, কোথায় কোন স্ট্যাচু, কোথায় কোন ফেমাস পার্সোনালিটি জন্ম হয়েছে বা ফেমাস পার্সোনালিটিদের কি নামে ডাকা হয়। বুকস অ্যান্ড অথর থেকে কিছু প্রশ্ন থাকে। ক্রিকেট থেকে অল্প স্বল্প, মানে শুধু ক্রিকেট বলবো না, গেমস থেকে কিছু প্রশ্ন থাকে। তো এইভাবে আরকি বিভিন্ন সেক্টর থেকে তুমি যদি কিছু, কিছু তার এমন না যে সেখান থেকে খুব ডেপথ এ গিয়ে প্রশ্ন আসে। মোটামুটি সেই ব্যাপারটা সম্পর্কে তুমি একটু জানলেই করতে পারবে। তো জিকে নিয়ে এত ভয় পেও না। দেখো আজকে একটা জিকে সেট রেখেছি আমি, যেখানে মোটামুটি এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো কোনো না কোনো বছর কোনো না কোনো পরীক্ষাতে এসছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে। বলছি না যে এনএম জেএনএম এসছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যেকোনো পরীক্ষা যা বিগত বছরে হয়েছে সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো কোনো না কোনো বছরে এসেছে। খুব রিসেন্ট বলছি যে পরীক্ষা হয়েছে, বহু আগের নয়। তো এই প্রশ্নগুলো যদি আমরা করি, দেখো তোমাদেরও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটা পরীক্ষা, এবং বোর্ডের মেম্বাররা যারা কোশ্চেন সেট করে না, মোটামুটি সব একই হয়। সুতরাং এই একই প্রশ্ন দেওয়ার একটা মানে প্রবাবিলিটি থাকে। তো চলো ভিডিওটা দেখো, যদি মনে হয় আ ভিডিওটা তোমাদের জন্য ভালো হচ্ছে আর ভিডিওটা রিলেটেড, প্রশ্ন রিলেটেড যা এক্সট্রা ইনফরমেশন প্রচুর দেওয়া আছে, তার মানে তুমি প্রশ্নের উত্তর করছো একটা, তার সঙ্গে আরো তোমার ১০ টা প্রশ্নের উত্তর কিন্তু জানা হয়ে যাচ্ছে। সুতরাং প্রশ্ন ভালো করে ভিডিওটা দেখো, পজ করে যেগুলো জানো না সেগুলো লিখে নাও, যেগুলো জানো সেগুলো আরেকবার রিভাইজ করে নাও, এবং নিজের যে নলেজ সেটাকে আরো বেশি বাড়িয়ে তোলো। প্রথম প্রশ্ন বলেছে লিপুলেখ যে গিরিপথ সেটা কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত এটাও জানতে চাইতে পারে, বা কোন দুটি দেশের সীমানায় বা কোন দুটি রাজ্যের সীমানায়, এরকমও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো এই যে লিপুলেখ, অপশন আছে হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড নাকি অরুণাচল প্রদেশ। লিপুলেখ যেটা, সেটা কিন্তু হয়ে যাবে আমার উত্তরাখণ্ড। তাহলে লিপুলেখ কোথায় হলো? উত্তরাখণ্ডে। অপশন সি। এবার দেখে নিই যে এই যে লেক বা এই যে গিরিপথ এগুলো কি? যখন বড়, বড় দুটো পাহাড় থাকে, তো সেই পাহাড় ডিঙিয়ে বা এরকম যখন অনেক পর্বত থাকে, তো সেই পাহাড়কে ডিঙিয়ে তো একদিক থেকে অন্যদিকে যাওয়া সম্ভব নয়। পাহাড়ের পাশ দিয়ে এভাবে রাস্তা থাকে। তো সেই রাস্তাগুলোকে আমরা গিরিপথ বলে থাকি। এই গিরিপথগুলো কোন রাজ্যে কি বিশেষ, বিশেষ গিরিপথ রয়েছে সেগুলো আমাদেরকে কিছু জেনে রাখতে হবে। যেমন ধরো এখানে যে অপশনগুলো আছে সেগুলোই আমি তুলে নিয়েছি। হিমাচল প্রদেশে খুব ফেমাস যেটা রোহতাং পাস, বারালাচলা পাস। সিকিমে খুব, দেখো আমি স্টার দিয়ে রেখেছি এখানে, যে প্রশ্নগুলো বহুবার এসেছে সেগুলো আমি আবার আলাদা করে স্টারও দিয়ে রেখেছি। ঠিক আছে? নাথুলা পাস, জেলেপলা পাস। উত্তরাখণ্ডে বানিহাল পাস, অরুণাচল প্রদেশে বুমলা, এবং জম্মু কাশ্মীরে আছে জোজিলা পাস, খারদুংলা পাস, বুর্জিলা পাস। আর আমাদের সাউথের দিকে কেরালাতে আছে পালঘাট, মহারাষ্ট্রতে দুটো আছে ভোরঘাট আর হচ্ছে থলঘাট। ঠিক আছে? তো এই ছিল গিরিপথ। পরের প্রশ্নতে যাই। এখানে এগুলো যেন দেখো না, এগুলো সব উল্টোপাল্টা তুলে এনেছি, তো সেখানের নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে কোনটির সর্বোচ্চ গড় লবণাক্ততা রয়েছে? মানে বলতে চেয়েছে যে এখানে অনেকগুলো সাগরের কথা লেখা আছে, তাদের মধ্যে কাদের লবণাক্ততা সবথেকে বেশি, সর্বোচ্চ লবণাক্ত জল। ভূমধ্যসাগর, মৃত সাগর, কৃষ্ণ সাগর, লোহিত সাগর। এবার সাগর, মহাসাগর এই রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে। তো এখানে উত্তর যেটা হবে, সবথেকে বেশি লবণাক্ত জল হচ্ছে মৃত সাগর বা ডেড সি, ইংলিশেও দিতে পারে কিন্তু, ডেড সি যেটা, সেটা সবথেকে জল লবণাক্ত। এবার এদের মধ্যে মানে এদের এই পয়েন্টটা সরিয়ে রেখে বৃহত্তম মহাসাগর বললে সেটা হবে প্রশান্ত, এবং এখানে একবার চলে এসো, প্রশান্ত মহাসাগরের আন্ডারে, প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা মারিয়ানা ট্রেঞ্চ নামক খাত রয়েছে, সেটা বিশ্বের গভীরতম খাত। ঠিক আছে? এরকম বলা হয়, দেখো এটার গভীরতা বুঝতে পারবে ১১,০৩৩ মিটার। তো আমরা যদি একটা এই যদি মেরিয়ানা ট্রেঞ্চ হয়, এটাকে যদি একটা আমরা হিমালয় পর্বত উল্টো করে এরকম ঢুকিয়ে দিই, তাতেও নাকি অনেকটা জায়গা ফাঁকা থাকবে, তাতেও গোটাটা পূরণ হবে না। হিমালয় পর্বত কত উঁচু বুঝতে পারছো? তো সেই মারিয়ানা ট্রেঞ্চও এতটা গভীর যে একটা হিমালয় পর্বত যদি ঢুকিয়ে দিই, কারণ হিমালয় পর্বতের উচ্চতা কত ৮,০০০ এর সামথিং, আর সেখানে এটা ১১,০০০, মানে এখনো ৩,০০০ মতো ফাঁকা থাকবে জায়গা। আচ্ছা, এবার আসি যে ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে আর্কটিক, বা যেটাকে আমরা সুমেরু সাগর বলে থাকি। বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ, লেকে চলে আসছি বা লেকের দিকে। বিশ্বের যদি বলে বৃহত্তম লবণাক্ত হ্রদ, হ্রদ দু রকমের হয়, একটা লবণাক্ত, একটা স্বাদু জলের বা মিষ্টি জলের। বৃহত্তম বিশ্বের বললে ক্যাস্পিয়ান সাগর। ভারতের বৃহত্তম বললে লবণাক্ত, এটা হচ্ছে সাম্বার, রাজস্থান। আর ভারতের এমনি যদি বৃহত্তম হ্রদ বলে, কিছু মেনশন না করে, তখন বৃহত্তম বা ক্ষুদ্রতম মেনশন না করলে হবে চিল্কা। চিল্কা কোথায় আছে? উড়িষ্যাতে। আর ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ যদি বলে তাহলে হবে উলার, যেটা জম্মু এবং কাশ্মীরে রয়েছে। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা, এবং সঙ্গে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশনও দেখে নিলাম। পরের প্রশ্ন আসি, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি নেভেলি কোন রাজ্যে অবস্থিত? এটাও জিজ্ঞেস করে যে বৃহত্তম কয়লার খনি কোনটি, তখনও নেভেলি অপশনে থাকলে নেভেলি করব। আমাকে জানতে চাইছে যে নেভেলি সেটা কোন রাজ্যে অবস্থিত। তো কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ নাকি ছত্তিশগড়? এটার উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে নেভেলি অবস্থিত। এটা নেভেলি বা নেইভেলিও উচ্চারণ হয়। আচ্ছা, কি বলেছে? লিগনাইট কয়লার খনি। তাহলে ভারতের
আ যে মানে কি কয়লা পাওয়া যায় বা কোন রাজ্যে পাওয়া যায় সেটা একবার দেখি। ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লা মজুত রয়েছে, জমা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড। হুম? ভারতের 80% যা কয়লা, মোট কয়লার 80% ই হচ্ছে বিটুমিনাস টাইপের। তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভারতের সবথেকে বেশি কোন ধরনের কয়লা উত্তোলন করা হয়, তাহলে সেটাও হবে বিটুমিনাস। যেটা বেশি থাকবে সেটাই উত্তোলন করা হবে। বিটুমিনাসের বৃহত্তম কয়লা খনিটি প্রেজেন্ট রয়েছে ঝরিয়া, যেটা ঝাড়খণ্ডে রয়েছে। ঝাড়খণ্ডের ঝরিয়াতে রয়েছে। আচ্ছা, কয়লা উৎপাদনে বিশ্বে ভারত কিন্তু ২য় স্থান অধিকার করে। ১ম হচ্ছে চীন। কয়লা উৎপাদনকারী রাজ্য, অনেক রাজ্যই কয়লা পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে ঝাড়খণ্ড। এখান থেকে সবথেকে বেশি উৎপন্ন হয়। এই যে সবথেকে বেশি মজুদ রয়েছে, তাই কয়লা উৎপাদনে ১ম হয়ে যাবে ঝাড়খণ্ড। সেকেন্ড হচ্ছে ওড়িশা, থার্ড হচ্ছে ছত্তিশগড়। পশ্চিমবঙ্গও আছে। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ জেলাতেও ১ম কিন্তু কয়লা যে মানে পাই আমরা সেটা কিন্তু ওখানেই, পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন বলেছে দেখো, নিম্নলিখিত কোন শহরটি উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে? নিচে কোন শহরকে? নাগপুর, কানপুর, আমেদাবাদ নাকি রায়বেরেলি? তো এখানে আমরা চারদিকে উত্তর, পূর্ব, পশ্চিম সবই দেখে নেব। যদি শুধু ভারতের ম্যানচেস্টার বলে বা পশ্চিম ভারতের ম্যানচেস্টার বলে তাহলে হয়ে যাবে আমেদাবাদ। যদি শুধু বলে ভারতের আমেদাবাদ, এইটা আমরা ছোট থেকে পড়েছি যে ভারতের ম্যানচেস্টার কাকে বলে? সেটা হচ্ছে আমেদাবাদ। আর পশ্চিম ভারত বললেও আমেদাবাদ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে হয়ে যাবে কোয়েম্বাটুর। আর এখানে দেখো উত্তর ভারতের ম্যানচেস্টার যেটা আমার এখানে চেয়েছে সেটার উত্তর হয়ে যাবে কানপুর। তাহলে কোন অপশনটা হয়ে গেল? সঠিক উত্তর আমার 3 হয়ে গেল। আর পূর্ব ভারতের ম্যানচেস্টার কি হবে সেটা যদি তোমরা জানো তাহলে অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাও। পূর্ব ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তার মানে সেটা পূর্ব দিকেই থাকবে। পরের প্রশ্নে চলে আসি। অ্যানি বেসান্ট নিম্নলিখিত কোন গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন? রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, গীতা। কথাটা কিন্তু এটা বলেনি যে উনি লিখেছেন। উনি শুধু অনুবাদ করেছেন ইংলিশে। হুম? তো এটার উত্তর হয়ে যাবে গীতা। গীতার উনি ইংলিশ ট্রান্সলেশন করেছিলেন। কোনটা কার লেখা সেটা একটু লিখে নিই। এখানে রামায়ণ আছে, রামায়ণ বাল্মীকি লিখেছিলেন। রামচরিতমানস যদি বলে, রামায়ণ আলাদা, রামচরিতমানস জিজ্ঞেস করলেও অনেকে ভুল করে বাল্মীকি করে দেয়। এটা লিখেছেন তুলসী দাস। মহাভারত লিখেছেন বেদব্যাস। তাহলে গীতাকে লিখেছেন মহাভারতেরই যেহেতু বর্ণনা করতে গিয়ে গীতার আমরা কনটেক্সট টা পাই। সুতরাং গীতাও বেদব্যাসই লিখেছেন এরকম বলা হতে পারে। লিখেছেন মানে তৈরি করেছেন কিন্তু না। লিখেছেন মানে কৃষ্ণের বাণী উনি শুধু খাতায় কলমে সেটা আবদ্ধ করেছেন। আর কিছু না। আর এখানে আছে অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্য দুজনেই একই ব্যক্তি। ইনি ১ম চন্দ্রগুপ্তের সভাকবি না সরি, ১ম চন্দ্রগুপ্তের অ্যাডভাইজার ছিলেন। আচ্ছা, এবার এই যে অ্যানি বেসান্ট, ইনি কে বা ইনি কেন বিখ্যাত সেটা একটু দেখে নিই। আ ইনি যে ফেমাস কাজগুলো করেছেন সেটা হচ্ছে মাদ্রাজে ১৯১৬ তে হোম রুল লীগ যেটা প্রতিষ্ঠা করেছেন কার আ মানে কার সাহায্যে বা কার সঙ্গে থেকে সেটা হচ্ছে তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলকের সঙ্গে বা একসাথে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আর আরেকটা যেটা ফেমাস কাজ সেটা হচ্ছে থিওসফিক্যাল সোসাইটির তিনি একজন সদস্য ছিলেন। আর সবথেকে এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসে সেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের ১ম মহিলা সভাপতি কে? ১ম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট ১৯১৭ আর এইটা হয়েছিল কোথায়? কলকাতাতেই হয়েছিল। এটা হয়েছিল কিন্তু কলকাতাতেই। ঠিক আছে? তাহলে বুঝে নিলাম অ্যানি বেসান্ট সম্পর্কে এবং উনার এখানে যে আ উম আমাদের যে ইয়েগুলো রামায়ণ, মহাভারত এগুলো কোনটা কে লিখেছেন সেটা একটু দেখে নিলাম। পরের প্রশ্নে যাই। ছোটা ভীম যে কার্টুন চরিত্র সেটা স্রষ্টা কে? অনেকগুলো অপশন আছে নারায়ণ দেবনাথ, নীরাজ বিক্রম, রাজীব চিলকা, প্রাণকুমার শর্মা। তো বিভিন্ন কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টা এই জায়গাগুলোও করে রাখবে। ঠিক আছে? তো এখানে দেখো আমি লিখে রেখেছি। নারায়ণ দেবনাথ আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়। দুজন আছেন একদম গোলাবে না। যদি গুলিয়ে যায় একটু এরমভাবে মনে রাখবে যে খাতার ডান দিকে ম্যাম, ডান দিকে দেবনাথ। এরকম ইংলিশে দেবনাথ ডিইবি হয়, ডান দিক ঠিক আছে? আর বাঁদিকে নারায়ণ। ঠিক আছে? এইটা মনে রাখবে ডান দিকে নারায়ণ দেবনাথ ছিলেন। নারায়ণ দেবনাথ। এরকম করে আমি অনেক ট্রিক ফিক দিয়ে না আমি অনেক পড়া মুখস্থ রাখি। ঠিক আছে? মানে মনে রাখি আরকি। অনেক জিনিস ভুলে যাই তো এরকম ট্রিক দিয়ে অনেক কিছু মুখস্থ রাখি। তোমরাও এরকম ট্রিক খুঁজে বার করবে। যে ঠিক কি করলে বা কি ভাবে ভাবলে এই জিনিসটা আমি আর ভুলব না। নিজেই দেখবে কিছু না কিছু একটা ট্রিক খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে? এগুলোকে বলে মেমোনিক্স। মনে রাখবার টেকনিক। হুম? তো আমি যেরকম আমার যা হয় আরকি আমি যেগুলো জানি সেগুলো আমি ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করি সেটা সব সাবজেক্টেই। আর সবের তো ট্রিক হয় না। কিছু জিনিস এমনিই মনে থাকে। তো সেগুলো নিয়ে আর বলা হয় না। কিন্তু কিছু জিনিস যেমন এই নারায়ণ দেবনাথ আর নারায়ণ গঙ্গোপাধ্যায় এটা আমার একটু গোলায়। ঠিক আছে? আবার যেরকম আশাপূর্ণা দেবী আর মহাশ্বেতা দেবী কে কোন বইটা লিখেছেন সেটা আমার গোলায়। তো সেগুলোও আমি খুব মানে ট্রিক দিয়ে মনে রেখেছি। আবার এমন ট্রিক যেগুলো আবার মানে বলাও যায় না লোককে কিছু। তো সেজন্য সবকিছু শেয়ার করতে পারি না। তো এটা একটা সুন্দর ট্রিক সেজন্য শেয়ার করলাম। নারায়ণ দেবনাথ লিখেছেন নন্টে ফন্টে ভীষণ সুন্দর কার্টুনগুলো উনি লিখেছেন দেখো মানে আবিষ্কারও করেছেন এবং লিখেছেনও। হাঁদা-ভোঁদা এবং বাঁটুল দি গ্রেট। নারায়ণ গঙ্গোপাধ্যায় যে কমেডি চরিত্র টেনিদা সেটা লিখেছেন। আচ্ছা, আরেকজন আছে দেখো প্রাণকুমার শর্মা ইনি চাচা চৌধুরী চরিত্রটা করেছেন। আর নীরাজ বিক্রম এটা মোটু পাতলু। সবারই খুব প্রিয় কার্টুন মোটু পাতলু সেটা লিখেছেন নীরাজ বিক্রম মানে ইনি। তাহলে পড়ে রইলেন কে? রাজীব চিলকা। রাজীব চিলকাই ওই ছোটা ভীম যে চরিত্র সেটার স্রষ্টা। এরকম কিন্তু এখন অনেক কার্টুন আছে যেগুলো তো মানে আমি আমি এখন জানিও না। আমি তো সেই টম এন্ড জেরি দেখার টাইমের আরকি। তো সেইজন্য এইসব তো এই চাচা চৌধুরীও আমি জানি না। মোটু পাতলুটা তাও মোটামুটি জানি। বাট এখন কি সব পাপা পিগি কি সব হয় সেগুলো সব আমি জানিও না। তো পরীক্ষায় প্রশ্ন এলেও ভাবি বাবা এরকম কার্টুনও কিছু আছে? এরকম কিন্তু মনে হয়। তো যাই হোক তোমরা আশা করছি এই ব্যাপারে আমার থেকে একটু হলেও অ্যাডভান্স।
পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়? অনেকগুলো অপশন আছে 8 সেপ্টেম্বর, 8 মার্চ, 16ই মার্চ এবং 24শে মার্চ। ঠিক আছে? তার মানে আমাদের গুরুত্বপূর্ণ দিবস এবং সেটা কবে থেকে পালন করা হচ্ছে এরকম প্রশ্ন কিন্তু দেখা গেছে। আশা করছি তোমাদের অত ডেপথে আসবে না। শুধু কোন দিন কি হিসেবে পালন করছি সেটুকু একটু জেনে রাখলেই হবে। তো এখানে দেখো যে কটা রয়েছে সব কটাই দিয়ে দিয়েছি। 8 মার্চ হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস। এটা তো আমরা খুব একদম ঢাক ঢোল পিটিয়ে পালন করি। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। যে দিবসগুলো তোমাদের পরীক্ষা রিলেটেড ইম্পোর্টেন্ট যেমন এই টিকাকরণ এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। ঠিক আছে? ওইজন্য দেখো এটার পাশে অবশ্যই করে আরেকটা স্টারও আমি মেরে দিচ্ছি। 24শে মার্চ এটার পাশে দেখতে পেয়েছো কতগুলো আমি স্টার মেরেছি? এইটা বহুবার পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে। বিশ্ব যক্ষ্মা দিবস। 4th মার্চ জাতীয় সুরক্ষা দিবস। তাহলে আমাকে কি বলেছে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এটা হবে 8 সেপ্টেম্বর। এটা হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। পরের প্রশ্নে যাই। সন্তুরে মোট কতগুলো তার থাকে? সন্তুর বলে যে বাদ্যযন্ত্র সেখানে কতগুলো তার থাকে? ৮ টি, ১০০ টি, ৮৮ টি নাকি ৬৪ টি? জেনে রাখো যে একটু এখানে দিয়ে দিয়েছি বেহালাতে মোট ৮ খানা তার থাকে। তানপুরাতে ৮ খানা তার থাকে। সন্তুরে ১০০ খানা তার থাকে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে গেল কি ১০০। আর পিয়ানো যেটা হয়, পিয়ানোতে তার থাকে না কিন্তু 80 চাবি থাকে। মানে যেগুলোকে আমরা রিড বলে থাকি। যেটা টিপে, টিপে আমরা বাজাই সেটা। তো ৮৮ টি চাবি থাকে। এগুলো কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায় কটা তার আছে। এদের সঙ্গে রিলেটেড ফেমাস পার্সোনালিটি সেগুলো তো আমাদের আসে। যে কে কোন ফেমাস বাদ্যযন্ত্র বাজায়। যেমন ফ্লুটে হচ্ছে আম আম ওই চৌরাশিয়া কি যেন? হরিপ্রসাদ চৌরাশিয়া। তারপরে তবলাতে জাকির হোসেন। এবার তাদের মধ্যে আবার যদি কেউ রিসেন্ট কোনো পুরস্কার পেয়ে থাকেন, রিসেন্ট মানে ধরো এই একদম রিসেন্ট না, মোটামুটি তোমরা নভেম্বর, ডিসেম্বরের পর থেকে বলছি। কারণ ওই টাইমটাই ধরো তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনটা তো রেডি হচ্ছিল। তো সেই কনটেক্সট অনুযায়ী হবে। তো কোনো যদি ফেমাস তারা কোনো পুরস্কার পেয়ে থাকেন তো সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেক বেশি থাকে। তারপরের প্রশ্নতে চলে আসবো। সম্প্রতি কোন কোম্পানি রাইজিং স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? ঠিক আছে? এটা আমি কোনো কিছু লিখিনি এটার ব্যাপারে। এটা একদম ফ্ল্যাট কোয়েশ্চেন এবং এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। ঠিক আছে? তো কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, গেইল ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ৪ টে অপশন আছে। এটার সঠিক উত্তর হবে কোল ইন্ডিয়া লিমিটেড। লাস্ট প্রশ্নে চলে এসেছি। বলেছে দেখো উত্তর দক্ষিণ বরাবর ভারত কত কিলোমিটার? তো এটা একটা ভূগোলের প্রশ্ন। ভীষণ সুন্দর প্রশ্ন। বহুবার এসছে, খুব ইম্পোর্টেন্ট ও আমি বলব। ঠিক আছে? 2933, 2833, 3214, 4214 তো নর্থ সাউথ বরাবর মানে ভারতের ম্যাপের একদম উপর থেকে নিচে যদি নেমে আসি, মানে একদম দক্ষিণতম বিন্দু থেকে একদম উত্তরতম বিন্দু, এইটা যদি দেখি তাহলে সেটার লেংথ হবে 3214। ঠিক আছে? 3214 মনে রাখতেও ভীষণ সুবিধা। আর যদি ইস্ট ওয়েস্ট দেখি পূর্ব পশ্চিমে যে বিস্তৃতি সেটা হচ্ছে 2933 কিলোমিটার। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, দুটোই কিন্তু দেয়া আছে। দেখো 2933 ও দেয়া আছে, 3214 ও দেওয়া আছে। আমাকে যেহেতু উত্তর দক্ষিণ চেয়েছে তাহলে কি হবে? উত্তর দক্ষিণে বড়। আর যদি বলে যে এদের ডিফারেন্সটা বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে। তো এই ছিল আজকের কয়েকটা প্রশ্ন। আশা করছি তোমাদের একটু হলেও আ কিছু নলেজ বাড়লো বা যদি নলেজ অলরেডি ছিল তাহলে সেগুলো রিভিশন হলো এবং ক্লাসটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব যা আছে করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। আরো অনেক নতুন, নতুন ভিডিও আসবে পরীক্ষা সংক্রান্ত, পরীক্ষার বাদ, কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে কিন্তু অনেক ভিডিও আসবে। সুতরাং আম চ্যানেলটাকে নোটিফিকেশনটা সবসময় অন রেখো এবং মন দিয়ে পড়াশোনা করো। কোনো কিছু নেগেটিভ জিনিসে পাত্তা না দিয়ে কোথায় কি হচ্ছে সেটা নিয়ে তোমার কিচ্ছু যাবে আসবে না। এটুকু মনে রাখবে। কোথায় কোয়েশ্চেন লিক হচ্ছে, কোথায় কি হচ্ছে, কে কত টাকা দিল এটা জেনে তোমার কিচ্ছু যাবে আসবে না। বরঞ্চ তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার অনেক কিছু যাবে আসবে। অনেকটা তুমি এগিয়ে যাবে বা পড়াশোনা না করলে অনেকটা তুমি পিছিয়ে যাবে। পড়াশোনার কোনো বিকল্প হয় না। ঠিক আছে? মানে এত কিছু ঘটনার মাঝখানেও আমি শুধু একটা কথাই বলব যে পড়াশোনা নলেজের কোনো বিকল্প হয় না। যারা আজকে এই করেও যারা পেয়ে যাচ্ছে তাদের মাথায় জানবে নলেজ কিছু নেই, নিজের উপর কোনো কনফিডেন্স নেই। তারা অলরেডি মানে কি বলবো হেরে ভূত হয়েই আছে। সেজন্যই তারা এইসব পন্থাতে যাচ্ছে। যে পড়েছে, যে জানে যে আমি যথেষ্ট প্রিপেয়ার, আমাকে কোন দিক থেকে কোন সাবজেক্টে কেউ আটকাতে পারবে না। তাদের এসবের প্রয়োজন হবে না। তাই না? হবে কি? সবার কি হচ্ছে? হচ্ছে না। তো চারিদিকে অনেক নেগেটিভ জিনিস থাকবে। সেগুলো বাদ দিয়ে তোমার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে তুমি ব্যাস চুপচাপ নিজের কাজ করে যাও। আপনা আপনি বাকি সবকিছু হবে। ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। পড়াশোনা করো।